সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিনে আমরা সব সময় গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্রনিক শোল্ডার ডিসলোকেশন। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছে আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার দিবাকর সরকার 1981 সালের মার্চ মাসে নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রে অনেক ক্ষেত্রে দেখেছি যে অ্যাক্সিডেন্টাল বিভিন্ন কারণে বা খেলাধুলার কারণে তার শোল্ডারে কিছুটা ব্যথা পেয়েছে, কিন্তু একটা টার্ম আমরা শুনে থাকি যে ক্রনিক শোল্ডার ডিসলোকেশন। একটু আপনার কাছে জানবো যে এই ক্রনিক শোল্ডার ডিসলোকেশন বলতে আসলে কি বোঝায়? ক্রনিক শোল্ডার ডিসলোকেশন বলতে বোঝায় আসলে যখন আমাদের শোল্ডার জয়েন্টটা রিপিটেডলি খুলে যায়। যেসব রোগী এই প্রোগ্রামটা দেখছেন যাদের শোল্ডার ডিসলোকেশন একবার হয়েছে তারা এটা জানে যে এটা কতটা পেইনফুল হতে পারে। যখন এটা ক্রনিক বলা হচ্ছে এই কারণে, যখন একবার আমাদের দেহের যতগুলো জয়েন্ট আছে তার মধ্যে খুব দুর্বল একটা জয়েন্ট হচ্ছে শোল্ডার জয়েন্ট। এটা মেইনলি স্টেবিলাইজ মেইনটেইন করে, এটা শক্তিশালী হয়, আশেপাশে লেগে থাকে বিভিন্ন মাসেল এবং লিগামেন্ট দ্বারা। যখন কোনো কারণে কোনো ট্রমা, আঘাত অথবা যে কোনো কারণে হোক একবার এই শোল্ডার জয়েন্টটা তার জয়েন্ট থেকে ছুটে চলে আসে, এই যে তার পাতয়ে একবার চলে আসলো, তার আশেপাশে যতগুলো লিগামেন্ট এবং মাসেল বা ক্যাপসুল থাকে এটাকে সে ডিস্ট্রয় করে ফেলে। একবার যখন শোল্ডার জয়েন্ট ছুটে চলে যায় তখন কিন্তু রুগীদের যে কি পেইন হয় এটা যার একবার হয়েছে সে বোঝে। এবং আমরা যখন আমাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ডিউটি করতাম, আমরা ইমার্জেন্সির দূর থেকে দেখলেই বুঝতে পারতাম এই রোগীটার শোল্ডার ডিসলোকেশন হয়ে গেছে। শোল্ডার ডিসলোকেশনটা যখন হয়ে যায় রোগীরা টিপিক্যাল একটা ফিচার নেই আমাদের কাছে। সে নর্মালি যে জয়েন্টটা ডিসলোকেশ হয় সেই জয়েন্টটাকে সে আরেকটা হাত দিয়ে ধরে সামনের দিকে ঝুঁকে আমাদের কাছে আসে। এই জয়েন্টটা যখন একবার ডিসলোকেশন হয় কোনো ক্ষেত্রে এটা বিভিন্ন কারণে হতে পারে, ধরেন খেলাধুলার কারণে, অনেক সময় আঘাত। একটু জানতে চাইবো যে আসলে কাদের ক্ষেত্রে এই ডিসলোকেশনটা বেশি হয়ে থাকে, বিশেষ করে ক্রনিক শোল্ডার ডিসলোকেশন যেটা আমরা বলছি? এক্স্যাক্ট বলা মুশকিল। ক্রনিক শোল্ডার ডিসলোকেশনটা আসলে মেইনলি প্রথমবার যখন ডিসলোকেশন কারো হয় সেটা ট্রমার কারণে অর্থাৎ আঘাতের কারণে হতে পারে, খেলাধুলা জড়িত কারণে হতে পারে, কোনো কেউ আঘাত করলে এবং পড়ে গেলে এটা হতে পারে। একবার যখন ছুটে গেল, এই যে ছুটে যাওয়াটা তখন তার পরবর্তীতে প্রথম পর্যায়ে যখন সে এটে আমাদের হাসপাতাল আসে, আমাদের নির্দিষ্ট কিছু ম্যানোভারের মাধ্যমে আমরা এটাকে পজিশনে বসিয়ে দিই। এই পর্যন্ত ঠিক আছে। পজিশনে বসায় দেওয়ার পরে আমরা 21 দিন পর্যন্ত নর্মালি একটা ইমোবাইল রাখি যেন যে পজিশনে বসে। রোগীর ক্রনিক শোল্ডার ডিসলোকেশনটা শুরু হয় পরের বার থেকে। একবার যে জয়েন্টটা তার পজিশন থেকে ছুটে গিয়েছে সে এটা একা বাসাতে পজিশনে বসাতে পেরেছে অথবা হাসপাতালে গিয়ে বসিয়েছে, এ পর্যন্ত ঠিক আছে। পরবর্তীতে ঝামেলাটা হয় এই যে তার পাতয়ে শোল্ডার জয়েন্ট একবার যে চিনে গেল রাস্তাটা, এই পাতওয়েতে শোল্ডার জয়েন্ট বারে বারে ছুটতে থাকে এবং যখন তার এই শোল্ডার জয়েন্টটা রিপিটেডলি ছুটে যায় তখনই এটাকে বলে ক্রনিক শোল্ডার ডিসলোকেশন। এবং এটাই আমাদের কাছে রোগীগুলা কিন্তু প্রথমবার নিয়ে আসে শুধু বসায় দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে যখন তার নর্মাল জীবনযাত্রা এটা হ্যাম্পার হয় তখনই এই প্রবলেমটাকে ক্রনিক শোল্ডার এবং এটা তার নর্মাল লাইফকে পর্যন্ত হ্যাম্পার করে যায়। কিছু লক্ষণ প্রকাশ পায়, ব্যথা হয়, রোগী নর্মালি চলাফেরা করতে পারে না। অ্যাবুডও অনেক সময় আমরা দেখি ক্রনিক শোল্ডার ডিসলোকেশন তার রিপিটেডলি ঘুমের মধ্যে শোল্ডার ডিসলোকেশন হয়ে যায়। অনেক সময় তার হাঁটতে গেলে ডিসলোকেশন হয়ে যায়, কাপড় পরতে গেলে ডিসলোকেশন হয়ে যায়। সে নর্মালি কাপড় পরতে ভয় পায় এবং কিছু কারণে ডিসলোকেশন খুব রিপিটেডলি হয়, যেমন ব্যাডমিন্টন খেলতে গেলে, সাঁতার কাটতে গেলে। আমরা অনেক সময় ছোটোবেলায় উপরে দড়িতে ঝুলতাম, সেটা করতে গেলে হয়। তারপরে অনেক সময় আমরা কোনো কিছুতে আঘাত করতে গেলে যখন লাঠি দিয়ে আঘাত করি সেটাতে ডিসলোকেশন হয়ে যেতে পারে। ইভেন আমাদের সোয়েটার পরতে গেলে, কাপড় গেঞ্জি পরতে গেলে একটু ডিসলোকেশন হয়ে যায়। এই সমস্ত কন্ডিশনগুলোকেই আসলে রোগীদের নর্মাল লাইফকে হ্যাম্পার করে এবং এই রোগটাকে আমরা বলে থাকি ক্রনিক শোল্ডার ডিসলোকেশন। যদি কারোর ক্ষেত্রে প্রথমবার শোল্ডার ডিসলোকেশন হয়ে থাকে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি যে আসলে কতটুকু সাবধানতা অবলম্বন করলে তার ক্রনিক পর্যায়ে সেটি যাবে না? ইয়েস, এটা যখন একবার শোল্ডার ডিসলোকেশন হয়েছে আপনি ডেফিনেটলি কোনো রেজিস্টার অর্থোপেডিক সার্জনকে দেখাবেন অথবা শোল্ডার বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন।
এক্ষেত্রে একবার যখন শোল্ডার ডিসলোকেশন হয় আমরা তাকে রিপোজিশন করে মানে একটা ইমোবাইল করে রাখি হাতটাকে 21 দিনের জন্য, নর্মালি 3 সপ্তাহের জন্য। এর মধ্যে তার আশেপাশে যে মাসেলগুলো এবং লিগামেন্টগুলো ইনজুরি হয়েছিল সেগুলো কিন্তু অনেকটা স্টেবল হয়ে যায়, ভালো হয়ে যায়। পরবর্তীতে কিছু ব্যায়াম, কিছু ফিজিওথেরাপির মাধ্যমে এই জয়েন্টটাকে অনেক শক্তিশালী করতে হয়, না হলে এই জয়েন্টটাই পরবর্তীতে ক্রনিক শোল্ডার ডিসলোকেশন এর দিকে টার্ন নিতে পারে। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে ক্রনিক শোল্ডার ডিসলোকেশন যাদের হচ্ছে বারবার, তাদের ক্ষেত্রে দেখা যায় কিছুটা তাদের মধ্যে ভীতি কাজ করে, শঙ্কা কাজ করে, স্বাভাবিক কাজকর্ম তারা করতে পারেন। এই ক্ষেত্রে আসলে সেই ভীতিটাকে কাটানোর জন্য আপনারা কী ধরনের এক্সারসাইজ তাদেরকে প্রেসক্রাইব করে থাকেন, কী ধরনের মেডিকেশনস বা ট্রিটমেন্টের কথা যদি বলি, কী ধরনের পরামর্শ থাকে তাদের প্রতি? রোগীরা আমাদের কাছে আসে এই ভয়টা নিয়ে। আচ্ছা, একদম খুব কমনলি পেশেন্ট আমাদের কাছে বলে যে স্যার আমার কাপড় পরতেই ভয় লাগে, ঘুমাতে ভয় লাগে স্যার, ঘুমের মধ্যে আমার শোল্ডার ডিসলোকেশন। এবং ডিসলোকেশন যখন একবার হয় রোগীদের কিন্তু রিলোকেশন করা পর্যন্ত সিভিয়ার পেইন থাকে। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে রোগীরা নিজেরাই পারে, কোনো কোনো ক্ষেত্রে পারে না। মেইনলি লক্ষণগুলো হচ্ছে পেইন এবং তার নর্মাল লাইফকে হ্যাম্পার করা। এই পজিশনে রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা আসলে রোগীকে আগে রোগটা নির্ণয় করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করি। আচ্ছা, তিনটা খুব কমন টার্ম। একটা হচ্ছে রোগীর ইতিহাস নিই, যে তার এটা কয়বার হয়েছে, কেন হচ্ছে, তার রিপিটেডলি হচ্ছে কিনা, সে বসাতে নিজে পারছে না হসপিটালে যেতে হচ্ছে। তার এটা হিস্ট্রি নেওয়ার পর আমরা কিছু এক্সামিন করি, তার ওইখানে আমাদের কিছু লিগামেন্ট, মাসেল, আমাদের স্পেসিফিক কিছু পরীক্ষা আছে, আমরা পরীক্ষা করি। ঠিক তারপরে আমরা কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন আছে, এখানে খুব কমন কিছু ইনভেস্টিগেশন, একটা এক্সরে, একটা এমআরআই, দ্যাটস দ্য ফাইনাল। এরপরে আমরা রোগীদেরকে এটা নির্ণয় করি যে হ্যাঁ তার ক্রনিক ডিসলোকেশন হয়েছে, এখন আমি কোন পদ্ধতি অবলম্বন করলে বা কোন চিকিৎসা অবলম্বন করলে রোগীর পরবর্তী লাইফটাকে আমরা ইজি করতে পারবো, তারপরে ওই অনুযায়ী আমরা চিকিৎসা পদ্ধতিটা নির্ণয় করে থাকি। এখানে চিকিৎসাটা বেসিক্যালি কি, রোগীর সকলের সার্জারি লাগে না, কিন্তু এখানে প্রথম পর্যায়ে রোগীর যখন খুব কম ডিসলোকেশন হয়, হয়তো বছরে একবার বা কিছু কারণে, সেসব কন্ডিশনে রোগীদের আমরা কিছু নিয়ম বলে দিই, কিছু মাসেল বিল্ডিং এক্সারসাইজ দিই, কোনো কোনো ক্ষেত্রে একটু ফিজিওথেরাপি দিই। সেক্ষেত্রে কিন্তু রোগীগুলো একটু সতর্ক থাকলে বেশ ভালো থাকে এবং কোনো প্রবলেম হয় না। প্রবলেম হয় যখন রোগীর নর্মাল লাইফকে হ্যাম্পার করে, অর্থাৎ লাস্ট 3 মাসে 3 বার ডিসলোকেশন হয়ে গেল, রোগী নর্মালি ঘুমাতে ভয় পাচ্ছে, কাজ এই যে করতে। আপনি বলছেন, বেশ কয়েকবার আপনি মেনশন করলেন যে অনেক সময় ঘুমানোর সময় কিন্তু ডিসলোকেশন হতে পারে। একটা ব্যক্তি যখন ঘুমায় তখন তার নিয়ন্ত্রণটা থাকে না যে তিনি কি পজিশনে ঘুমাচ্ছেন, কিন্তু সেটাকে আসলে প্রিভেন্ট করা যেতে পারে কি? খুব ডিফিকাল্ট, কারণ যখন শোল্ডার ডিসলোকেশন বারে বারে ডিসলোকেশন হচ্ছে, যতবার সে এই পাতো এটাতে বের হয়ে আসছে, ডিসলোকেশন একটা নির্দিষ্ট রাস্তা আছে, শোল্ডার চলে যায়, ওই রাস্তার আশেপাশে যতবার সে যাচ্ছে ততবার সে আশেপাশের লিগামেন্টগুলোকে ইনজুরি করে দিচ্ছে। এক্ষেত্রে কি বিশেষ কোনো পজিশন রয়েছে যে পজিশনে ঘুমালে এই ডিসলোকেশন হবার চান্সেসটা কমে যাবে? ডিফিকাল্ট, এটা রোগী কন্ট্রোল করতে পারবে না, কারণ তার জয়েন্ট স্টেবিলিটি মেনটেন করার জন্য যে মাসেল এবং লিগামেন্ট, সেটা তো ইনজুরি হচ্ছে বারে বারে। এবং আমরা যখন ঘুমিয়ে থাকি তখন তো আমাদের বডি রিল্যাক্স হয়ে যায়, যার ফলে ওই জয়েন্ট আরও রিল্যাক্স হয়ে যায়। সকলেরই যে ঘুমের মধ্যে হয় তা না, কারো কারো হতে পারে। সেই কন্ডিশনগুলোতে রোগীর এটা কিন্তু তার নর্মাল লাইফকে হ্যাম্পার করে। এই কন্ডিশনগুলোতে আমরা বলি যে না, আপনাকে তাহলে যে পাতোয়েতে বা যে রাস্তায় এই জয়েন্টের ডিসলোকেশন হচ্ছে সেটাকে আমার ব্লক করতে হবে এবং আপনার লাইফটাকে নর্মাল করতে হবে। তখনই আমরা বেসিক্যালি কোনো কোনো ক্ষেত্রে সার্জারির প্ল্যান করে থাকি। আচ্ছা, কখন সিদ্ধান্ত আসলে নিয়ে থাকেন যে তার সার্জারি দরকার, অর্থাৎ কতবার ডিসলোকেশন হলে তখন এই সিদ্ধান্তটা আসে? এটা এক্স্যাক্ট বলা মুশকিল, তবে নর্মালি বলা হয় বিগত 3 মাসে যদি 3 বার ডিসলোকেশন হয়, কিংবা রোগীর নর্মাল লাইফকে হ্যাম্পার করছে, রোগী স্বাভাবিক চলাফেরা করতে ভয় পাচ্ছে এবং রোগী প্রচণ্ড মাঝে মাঝে পেইন ফিল করছে, এবং আমরা দেখছি যে রোগীর সার্জারি করে আমাদের রেজাল্টটা ভালো, রোগীর মাসেলগুলো ইয়াং, রোগীর মাসেলগুলো স্ট্রেংথ ভালো আছে, সেই সব কন্ডিশনে আমাদের অনেকগুলো প্যারামিটার এখানে থাকে। সেই প্যারামিটারগুলো বিবেচনা করে আমরা তখন এটা আধুনিক চিকিৎসা বা আর্থ্রোস্কোপিকের মাধ্যমে সার্জারি করার প্ল্যান করে থাকি। জি, কিছু প্যারামিটার রয়েছে, যে প্যারামিটারগুলো যদি দেখা যায় রোগীর সব ঠিকঠাক আছে তখন আপনারা সার্জারিতে যান না, কিন্তু সার্জারিতে যখন যেতেই হয় তখন আসলে কি কি বিষয় আপনারা মাথায় রাখেন? তিনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন, তিনি যদি কার্ডিয়াক পেশেন্ট হন, তার যদি রেনাল কোনো প্রবলেম থাকে, তখন তাদের ক্ষেত্রে কি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়? দেখুন, সবসময় তো ডেফিনেটলি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আমি একটা রোগীর সার্জারি করে আউটকাম যদি না দিতে পারি, তাহলে এটা আমাদের জন্য খুব খারাপ লাগার বিষয়। বর্তমানে যেটা হচ্ছে, এখন আধুনিক যুগ, বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, আমাদের চিকিৎসা বিজ্ঞানও এর সাথে সাথে এগিয়ে যাচ্ছে।
আমরা এখন এই শোল্ডার ডিসলোকেশনের ক্ষেত্রে আসলে অপারেশনটা করি ফুটো করে, জাস্ট দুটো ছিদ্রের মাধ্যমে। এখানে রোগীকে একদিন হাসপাতালে রেখে দিই আচ্ছা। এবং রোগীর এখানে কাটাছিঁড়া কম হয়। রোগীর জাস্ট পরের দিন থেকেই রোগী আমার নর্মাল ইয়েতে চলে যায়, কিন্তু রোগীর এখানে কিছু পোস্ট অপারেটিভ প্রোটোকল ফলো করতে হয়। যেমন রোগীদের কিছু ফিজিওথেরাপি আছে, রোগীদের পরবর্তীতে কতদিন সে হাত মুভমেন্ট করতে পারবে না, কিন্তু এতে একটাই সুবিধা যে এটা একেবারেই কাটাছেঁড়াবিহীন অপারেশন, জাস্ট দুটো ফুটো করে আর্থ্রোস্কোপি মেশিনের মাধ্যমে আমরা এই জয়েন্টটার যে ডিসলোকেশন হচ্ছে বা যেসব লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে সেগুলোকে আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে তার হয়তো সার্জারি করা হলো, কিন্তু যে প্রোটোকলটার কথা বলছেন সেই প্রোটোকলগুলো তিনি প্রপারলি মেনটেন করছেন না। তাদের প্রতি আপনার পরামর্শ কি? কারণ তাদের একটা ধারণা থাকে আমার যেহেতু অপারেশন হয়ে গেছে তার মানে আমি একেবারেই বা পার্মানেন্ট ওয়েতে আমি ভালো হয়ে গেছি। তো পরামর্শ কি তাদের প্রতি? দেখুন, আমি আর্থ্রোস্কোপিক সার্জন, আমি বেসিক্যালি হাঁটু এবং শোল্ডার নিয়ে কাজ করি, আমরা ছোট ফুটা করে কাজ করি। আমাদের রোগীদের অপারেশন করার আগে একটা শর্ত থাকে যে অপারেশন তো আমি করে দিব, কিন্তু সফলতাটা কিন্তু নির্ভর করবে আপনার উপরে। আচ্ছা। কারণ পোস্ট অপারেটিভ প্রোটোকল বা ফলো আপ এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট। হাঁটু এবং শোল্ডারের ক্ষেত্রে ম্যান্ডেটরি, এবং এটার পরিপূর্ণ সফলতাটা নির্ভরই করে রোগীর যে পরবর্তী রিহ্যাবিলিটেশন, পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি, ব্যায়াম এবং কিছু নির্দিষ্ট নিয়মের উপর। যদি রোগী এটা পালন করতে না পারে তাহলে খুব ভালো সার্জারি হওয়ার পরও সেটা ফেল করার সমূহ সম্ভাবনা রয়েছে। আচ্ছা, কি কি কমপ্লিকেশনস আসলে হতে পারে যে অপারেশন হলো কিন্তু প্রোটোকল মেনটেন তিনি করছেন না? এটা রোগী যে কারণে আমাদের অপারেশন করলো, ধরেন শোল্ডার ডিসলোকেশন হয়ে যাচ্ছে, আমি রোগীকে অপারেশন করে দিলাম, যদি রোগী প্রোটোকলটা ফলো না করে এটা আবার ডিসলোকেশন হবে, আচ্ছা। রোগীর কষ্ট বেড়ে যাবে। এবং একবার এইসব জয়েন্টে যখন আমরা সার্জারি করি, পরবর্তীতে যদি এই প্রোটোকলটা বা ব্যায়ামগুলো ঠিক মতো না করা হয়, রিভিশন সার্জারি অলওয়েজ চ্যালেঞ্জিং, এটার রেজাল্টও কিন্তু আনপ্রেডিক্টেবল। এই জন্য আমরা বলি অপারেশনের আগে এটা যে কোনো আর্থ্রোস্কোপিক সার্জন, বাংলাদেশে তো এখন অসংখ্য আর্থ্রোস্কোপিক সার্জন, খুব ভালো ভালো সার্জন তৈরি হয়ে গেছে, তারা সকলেই কিন্তু পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশনের উপর সর্বোচ্চ জোর দিয়ে থাকে। রোগীকে আগে থেকে কাউন্সিলিং করে দেওয়াটা অনেক বেশি জরুরি। ডেফিনেটলি রোগীকে আগে থেকে এটা মনিটরাইজেশন করে রাখা হয়, কাউন্সিলিং করে রাখা, এবং রোগীগুলোও জানে যে পরবর্তী পোস্ট অপারেটিভ আমাকে খুব ভালো পরিমাণে ব্যায়াম করতে হবে, এবং রোগীগুলো আউটকামও খুব ভালো থাকে। আচ্ছা, আমরা এই শোল্ডার ডিসলোকেশন নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে দেখে দিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। অনেক বাবা মায়ের রয়েছেন যারা কিন্তু সন্তানের উচ্চতা বৃদ্ধি নিয়ে খুব টেনশনে থাকেন। আসলে উচ্চতাটা ডিপেন্ড করে অনেকটা বংশগত বিষয়ের উপর, বাবা মায়ের হাইটের উপর বা পূর্বপুরুষদের হাইটের উপর ডিপেন্ড করে। এর পাশাপাশি কিন্তু উচ্চতা আরও একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হলো পুষ্টি বা নিউট্রিশন। আপনার যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে থাকে তখন কিন্তু বাচ্চার দেখা যাবে যে এই পুষ্টির অভাবের কারণে কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বা ওজন ঠিক মতো বাড়বে না। তাই বাচ্চার উচ্চতা যাতে সঠিকভাবে বাড়ে এই কারণে কিন্তু আপনার বাচ্চার খাবারে অবশ্যই পুষ্টিকর খাবার রাখতে হবে। আমরা বলে থাকি যে 5 বছর বয়সের আগে যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয় বা অপুষ্টিতে যদি ভুগে থাকে বাচ্চা, সেই সব বাচ্চার কিন্তু পরবর্তীতে আপনার হাইটটা একটু কম হয়ে থাকে। তাই এই কারণে অবশ্যই আপনার বাচ্চার খাবারে আপনি পুষ্টিকর খাবার রাখবেন। যেসব বাচ্চাদের রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা থাকে এইসব বাচ্চাদের কিন্তু হাইটের উপর খুব ইফেক্ট পড়ে বা হাইটটা একটু কম হয়। তো এই কারণে অবশ্যই আয়রনযুক্ত যে খাবার যেগুলো রয়েছে, আয়রন এবং ফলিক অ্যাসিড যুক্ত খাবার অবশ্যই আপনার বাচ্চার খাবারে রাখতে হবে। আপনি এক্ষেত্রে যেটা করবেন যে দেখা যায় যেসব খাবারে আয়রন পাওয়া যায়, যেমন কলা, খেজুর, বেদানা, দেশীয় যে ফল যেগুলো রয়েছে, সবুজ শাকসবজি এবং হলুদ রঙের যে সবজি এবং ফলমূল রয়েছে, এগুলো আপনার বাচ্চার খাবারে রাখবেন। এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড পাওয়া যায়। আয়রন এবং ফলিক অ্যাসিড আপনার বাচ্চার রক্ত স্বল্পতা দূর করার পাশাপাশি কিন্তু উচ্চতা বাড়াতেও সাহায্য করবে। আয়রনযুক্ত খাবার খাওয়ানোর সময় অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার আপনার বাচ্চার খাবারে রাখতে হবে, কারণ আয়রনযুক্ত খাবার খেলেই যে আপনার আয়রনের চাহিদা পূরণ হবে সেটা না, আয়রনটা অ্যাবজর্ব ও শোষণ করতে হবে শরীরে। সেই কারণে সাথে অবশ্যই ভিটামিন সি রাখতে হবে। আপনার কমলা, লেবু, মালটা, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা বা সিজনাল যে টক ফল যেগুলো রয়েছে এগুলো আপনার বাচ্চার খাবারে নিয়মিত রাখুন। এরপরে হলো প্রোটিনযুক্ত খাবার।
প্রোটিন যদি কম হয়, বাচ্চা যদি প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগে থাকে, এইসব বাচ্চার উচ্চতা অবশ্যই কম হয়। তো এক্ষেত্রে আপনি চেষ্টা করুন আপনার বাচ্চাকে প্রতিদিন 1 থেকে 2 টুকরো করে মাছ বা 1-2 টুকরো করে মাংস, 1টা করে ডিম, 1 গ্লাস করে দুধ, বাদাম এগুলো খাবার তালিকায় রাখার জন্য। একটু ঘন ডাল বাচ্চার খাবারে রাখতে পারেন, কারণ ঘন ডালে আপনি যেভাবে প্রোটিন পেয়ে যাবেন সেরকমভাবে কিন্তু আয়রনও পেয়ে যাবেন। এই ধরনের খাবারগুলো আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে। এরপরে বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম পাওয়া যায় এবং পাশাপাশি প্রোটিনও আছে, যেটা কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। যেসব বাচ্চার উচ্চতা কম বা অপুষ্টিতে ভুগছে সেই সব বাচ্চার খাবার তালিকায় 1 গ্লাস থেকে 2 গ্লাস করে দুধ, 1/2 কাপ করে দই কিন্তু রাখতে পারেন, অথবা পনির আপনার বাচ্চার খাবার তালিকায় রাখতে পারেন। এগুলো কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে এবং হাড় মজবুত করতে সাহায্য করবে। হাড়ের গঠন যদি মজবুত না হয় তখনও কিন্তু বাচ্চার উচ্চতা ওইভাবে যে বাড়বে না। ভিটামিন ডি যুক্ত খাবার বাচ্চাকে অবশ্যই আপনার সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, চিয়া সিড এগুলো কিন্তু বাচ্চার খাবারে রাখার চেষ্টা করুন। পাশাপাশি আপনার বাচ্চাকে সূর্যের আলোয় রাখার চেষ্টা করুন। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত 20 থেকে 30 মিনিট সূর্যের আলো গায়ে লাগান। তাহলে কিন্তু আপনার বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে, যেটা আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। এইসব খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই আপনার বাচ্চাকে নিয়মিত খেলাধুলা করাবেন, কারণ খেলাধুলা কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটি লেভেল যখন বাড়বে সেটা কিন্তু বাচ্চার হাইট বাড়াতে সাহায্য করবে। অনেক কিছু রোগীরা কিন্তু প্রশ্ন করে থাকেন যে আমার তো এখন সার্জারি হয়ে গেছে, তো সার্জারি পরবর্তী সময়টাতে এখন আমি স্বাভাবিকভাবে আমার শোল্ডার মুভ করতে পারবো কিনা, আমি খেলাধুলা করতে পারবো কিনা, কিছুটা তাদের মধ্যে ভীতি কাজ করে থাকে। এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। ডেফিনেটলি পারবে, কারণ আমরা তো এই যে পাতোয়েতে এই জয়েন্টটা ডিসলোকেশ হচ্ছিল সেটাকেই ব্লক করে দিয়েছে আর্থ্রোস্কোপি মেশিনের মাধ্যমে। এই ক্ষেত্রে শোল্ডার ডিসলোকেশান যেটা করে দিয়েছি সেটা যদি ঠিকমতো প্রপার ফিজিওথেরাপি বা প্রোটোকলটা ফলো করা হয়, রোগীগুলো আবার আগের স্টেজে চলে যায় এবং তার নর্মাল লাইফ, ইভেন খেলাধুলাতেও তার কোনো প্রবলেম হয় না। এই জন্য পরামর্শ দেব যে এক্ষেত্রে যদি ক্রনিক শোল্ডার ডিসলোকেশন হয় অযথা ভয় পাবেন না, একটু নিকটস্থ কোনো শোল্ডার বিশেষজ্ঞ অথবা রেজিস্টার অর্থোপেডিক ডাক্তারকে দেখান, সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে পরবর্তী জীবনটাকে হ্যাসেললেস করেন বা শঙ্কামুক্ত করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ইসকেমিক হার্ট ডিজিজ হলো হার্টে যে রক্তনালী থাকে, আমরা হার্টের রক্তনালীর নাম বলে করোনারি আর্টারি বা করোনারি ধমনী। হ্যাঁ, করোনারি ধমনীতে যদি নর্মালি করোনারি ধমনী দিয়ে হার্ট নিজের পুষ্টি, অক্সিজেন এগুলো পায়, যখনই করোনারি রক্তনালীতে কোনো ব্লক হবে, সেই ব্লকটা যদি সিগনিফিক্যান্ট ব্লক যদি হয়, সেই ব্লকটার সিগনিফিক্যান্ট হওয়ার জন্য যদি নিজের হার্টের নিজেরই পুষ্টি এবং রক্ত নিজে পায় না কাজ করার জন্য, তখন যে জায়গাটা হচ্ছে ক্ষত হয় সেটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠানের স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।